লুসির মৃত্যুর পর পার হলো কয়েক মাস। ইতিমধ্যে চারদিকে ছড়িয়ে পড়ল একটা গুজব। শহরের উপকণ্ঠে নির্জন গিরিশঙ্করে নাকি একটা ভৌতিক মূর্তিকে দেখা যাচ্ছে। কাকে যেন খুঁজে ফিরছে সেই মূর্তি। একদিন স্ট্যানজারসন জানালায় দাঁড়িয়েছিল। সহসা একটা বন্দুকের গুলি ছুটে এলো পাহাড়ের দিক থেকে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট গুলিটা ভাগ্যক্রমে তার মাথায় না লেগে বিদ্ধ হয় দেয়ালে। আর একবার পাহাড়ে টহল দেবার সময় উপর থেকে একটা বিশাল পাথরের চাঙড় গড়িয়ে পড়ে ড্রেভারের মাথার উপর। ভাগ্যক্রমে পা হড়কে পড়ে যাওয়ায় পাথরটা আঘাত না করে পাশ দিয়ে বেরিয়ে যায়। এই দুটি ঘটনার পরেই সেই ভৌতিক মূর্তির রহস্য স্পষ্ট হয়ে যায় সকলের কাছে। সদল বলে তল্লাশি চালানো হলো পাহাড়ে, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না জেফারসন হোপের। ড্রেভার আর স্ট্যানজারসন ছোকরা নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণে আনলো বাধ্য হয়ে। বাড়ির বাইরে বেরোনো বন্ধ করলো। সতর্ক পাহারা বসালো বাড়ির চারদিকে। বিশেষ কারণে বাইরে কাউকে বেরোতে হলে শান্তি বেষ্টিত হয়ে বের হয়। এভাবে চলল কিছুদিন। নতুন কোনো ঘটনা আর ঘটল না। পাহাড়েও ভৌতিক মূর্তি আর নজরে পড়ে না কারোর। শত্রুর ভয় কমলো খানিকটা। এদিকে জেফারসন নিয়েছে নতুন পরিকল্পনা। প্রতিহিংসার দহনে দগ্ধ হচ্ছিল সে। শত্রুকে আঘাত করবার সুযোগের প্রতীক্ষায় রোদে পুড়ে জলে ভিজে অনাহারে অনিদ্রায় কাটছিল তার দিন। ফলে শরীর ক্রমশই অশক্ত হয়ে আসতে লাগলো। সে বুঝতে পারল এভাবে নিজেকে শেষ করে ফেললে তার প্রতিজ্ঞা পালন করা আর হবে না। নিজের হাতে শত্রুকে শাস্তি দিতে হলে শরীরটাকে সবল সক্ষম রাখা দরকার। পাগলা কুকুরের মতো এভাবে ঘুরতে থাকলে কদিন আর দেহে ধরে রাখা সম্ভব হবে প্রাণ। এভাবে শত্রুপক্ষের আশা পূরণ হতে দেবে না সে। তার চাই রক্তাক্ত প্রতিশোধ। জন ফেরিয়ার আর লুসি ফেরিয়ারের খুনের প্রতিশোধ। নতুন করে প্রতিহিংসার অভিযান শুরু করতে হলে চাই অনেক টাকা আর সবল সুস্থ শরীর। তাই বুকে দাউ দাউ আগুন নিয়ে একদিন জেফারসন হোপ পাহাড় ছেড়ে ফিরে গেল তার নেভাদার খনি অঞ্চলে। 1 বছর পরেই ফিরে আসার সংকল্প নিয়েছিল জেফারসন, কিন্তু নানান পরিস্থিতির জন্য এক এক করে 5টা বছর তাকে শেষ পর্যন্ত থাকতে হলো। এই 5 বছরে একদিনের জন্যেও সে ভুলে থাকেনি তার সংকল্পের কথা। বাইরে থেকেছে শান্ত ধীর, ভেতরে জ্বলেছে প্রতিহিংসার অনল। যত দিন গেছে সেই অনলের দাহ মন্দীভূত না হয়ে বৃদ্ধি পেয়েছে শতগুণ। তারপর একদিন ছদ্মবেশে নাম পাল্টে ফিরে এলো সল্টলেক সিটিতে। মনে আশঙ্কা থাকলেও আমল দেয়নি জেফারসন। তার সামনে তখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক অপরাধীদের উপর বদলা নিতে হবে। দীর্ঘ 5 বছরের ব্যবধানে হাওয়া পাল্টে গিয়েছিল সল্টলেক সিটির। জেফারসন শুনল গির্জার বিরুদ্ধে একদল নবীন সদস্য মাথা তুলে দাঁড়িয়েছে। ধর্ম নিয়ে মতভেদের ফলে মহন্তদের খবরদারি দমিত হয়েছে। ধর্মবিরোধী বলে ঘোষিত হয়েছে কিছু নাম, তাদের মধ্যে রয়েছে ড্রেভার আর স্ট্যানজারসন। প্রাণের আশঙ্কায় দেশ ছেড়ে পালিয়েছে তারা। কোথায় গেছে কেউ জানে না। তবে গুজব শোনা গেল ড্রেভার বিষয় সম্পত্তি বেচে বিস্তর নগদ টাকা নিয়ে গেছে সঙ্গে। স্ট্যানজারসন দেশ ছাড়া হয়েছে কপর্দকহীন অবস্থায়। হতাশ হলেও ভেঙে পড়ল না জেফারসন। বুকের ভেতরের জ্বলন্ত হুতাশন নিয়ে অভিযান শুরু করল সে। সামান্য যা পুঁজি হাতে ছিল তাই নিয়েই সে ঘুরতে লাগলো যুক্তরাষ্ট্রের শহর থেকে শহরে। রক্তের নেশায় তখন তার উন্মত্ত অবস্থা। হাতের পুঁজি ফুরিয়ে গেলে কোনো একটা জীবিকা বেছে নিচ্ছে। কিছুদিন পরেই আবার নেমে পড়েছে পথে। অহর্নিশ এই অন্বেষণ বৃথা গেল না জেফারসনের। ওহাইওর ক্লিভল্যান্ডে এক ঝলকের জন্য দেখতে পেল একটা মুখ, যে মুখের সন্ধানে সে পাগলা কুকুরের মতো ছুটছে শহর থেকে শহরে। সঙ্গে সঙ্গে প্ল্যান এঁকে ফেলল জেফারসন। জানালায় দাঁড়িয়ে ড্রেভারও পলকের জন্য দেখেই চিনতে পেরেছিল তার শত্রুকে। সে এখন মস্ত ধনী, স্ট্যানজারসন তার সেক্রেটারি। মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে দুজনেই গেল পুলিশ ফাঁড়িতে। জানালো একজন পুরনো শত্রু তাদের খুন করবার উদ্দেশ্যে পিছনে পেছনে ঘুরছে। খুঁজে খুঁজে সেই রাতেই জেফারসনকে হাজতে পোড়া হলো। জামিনের টাকা দিতে না পারায় কয়েক সপ্তাহ হাজত বাস করতে হলো তাকে। বেরিয়ে এসে আর শত্রুর নাগাল পেল না। বাড়ি শূন্য। শুনল সেক্রেটারিকে নিয়ে ড্রেভার ইউরোপে পাড়ি জমিয়েছে। এবারে অভিযান শুরু হলো এক মহাদেশ থেকে আর এক মহাদেশে। কষ্টে সৃষ্টে পাথেও জমিয়ে শত্রুর অন্বেষণে ছুটল জেফারসন। পিটার্সবার্গে গিয়ে শুনল পালিয়েছে আর এক শহরে। এইভাবে ধাওয়া করে শেষ পর্যন্ত নাগাল পেয়ে গেল দুই পাপিষ্ঠের। বোঝাপড়াটা হলো লন্ডন শহরে। ততদিনে যুবক জেফারসন হোপ আর যুবক নেই।
পাক ধরেছে মাথার চুলে, দীর্ঘ বলিষ্ঠ দেহে এসেছে শীর্ণতা, কিন্তু বুকের আগুন রইল দগদগে, সংকল্প অটল অবিচল। এর পরের কাহিনী শোনা যাবে প্রতিহিংসা পাগল প্রায় বৃদ্ধ জেফারসনের নিজের মুখ থেকেই। তার জবানবন্দি ডক্টর ওয়াটসনের খাতায় যেভাবে লেখা হয়েছিল হুবহু তাই তুলে ধরছি। প্রচণ্ড ধস্তাধস্তির পর আসামিকে হাতে পায়ে বাঁধন দিয়ে নিশ্চিন্ত হলাম আমরা। এমন শক্তিমান পুরুষ আগে চোখে পড়েনি। রোদে পোড়া তামাটে মুখে যেন ঠিকরে পড়ছে অফুরন্ত প্রাণশক্তি। আসামি নিজেই একসময় আশ্চর্য শান্ত কণ্ঠে বলে উঠল, এবারে নিশ্চয়ই থানায় যেতে হবে। আমার গাড়ি নিচেই আছে, হাত পায়ের বাঁধন খুলে দিন, নিজেই হেঁটে যাচ্ছে। আমার শরীরের ভার নিতান্তই কম নয়, বয়ে নিতে কষ্ট হবে আপনাদের। আসামির কথা শুনে লেস্ট্রেড আর গ্রেগসন দৃষ্টি বিনিময় করল। ধৃত আসামির মুখে এমন প্রস্তাব তারা জীবনে কোনোদিন শোনেনি। শার্লক হোমস তৎক্ষণাৎ হেঁট হয়ে পায়ের বাঁধন খুলে দিল। পা টান টান করে দাঁড়িয়ে উঠে সকৃতজ্ঞ চোখে তাকালো সে হোমসের দিকে। তারপর বলল, আমাকে কি করে যে খুঁজে বের করলেন বুঝতে পারছি না। আপনার ক্ষমতা সত্যিই অদ্ভুত। শার্লক হোমসের নির্দেশে দুই ডিটেকটিভ ততক্ষণে উঠে পড়েছে আসন ছেড়ে। আমাকেও সঙ্গে নেওয়া হলো। সকলে মিলে আসামিকে আগে গাড়িতে তুলে দিয়ে আমরা উঠে বসলাম। গাড়ি চালিয়ে নিয়ে চলল লেস্ট্রেড নিজেই। থানায় পৌঁছে রীতিমাফিক যা যা করবার অফিসাররা যন্ত্রের মতো কর্তব্য শেষ করল। এই সময় আর একবার আসামি আমাদের চমকে দিল। থানার কর্তব্যরত অফিসার জানিয়েছিল এই সপ্তাহের মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে। অতএব তার কিছু বলার থাকলে সে বলতে পারে। কয়েদি বলে উঠল, সবই বলবো আমি, অনেক কিছু বলবার আছে। তবে আমাকে হয়তো কোর্টে আর শেষ পর্যন্ত যেতে হবে না, বুকটা পরীক্ষা করলেই বুঝতে পারবেন। হোমসের ইঙ্গিতে আমি উঠে গিয়ে কয়েদির বুকে হাত রাখলাম, কিন্তু সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। সর্বনাশ! বুকের খাঁচার ভেতরে একটা তোলপাড় চলেছে। মুহুর্মুহু কেঁপে উঠছে বুকের দেয়াল। হোমসের দিকে শঙ্কিত দৃষ্টি ফেলে বললাম, এই যে অ্যাওরটিক অ্যানিউরিজমের কেস, ধমনী ফুলে উঠেছে, রক্তচাপ সইতে না পেরে দেয়াল যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। ঠিকই ধরেছেন, হেসে বলল জেফারসন হোপ। পাহাড়ে পর্বতে ক্লান্তিহীনভাবে অনাহারে অনিদ্রায় ঘুরে ঘুরে কাটাতে হয়েছে অনেক দিন, এরই ফলে এই রোগ। গত কয়েক বছর থেকে অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু সংকল্প সিদ্ধ না করে মরব না ঠিক করেছিলাম, এতদিনে তা পূর্ণ হলো। এবারে আমি প্রস্তুত, শান্তিতে চোখ বুঝতে পারবো। তবে তার আগে আপনাদের সব ঘটনা বলে যাব। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যা কিছু বলবো না। সব শুনে আপনারাই বিচার করবেন 5টা গলা কাটার দলে আমাকে ফেলা যায় কিনা। লেস্ট্রেড নিজের নোটবই নিয়ে বসলেন। জেফারসন হোপ বলে গেল তার কাহিনী। ড্রেভার আর স্ট্যাঞ্জারসন দুটি খুনের অপরাধে অপরাধী। একজন খুন করেছে বাপকে, অপরজন মেয়েকে। সেই সঙ্গে খুন করেছিল আমার সমস্ত জীবনের স্বাদ, স্বপ্ন, বেঁচে থাকার আনন্দকে। এরপর এদের আর বেঁচে থাকার অধিকার থাকে না। অনেক দিনের পুরনো ঘটনা, তাই আদালতে টেনে নিয়ে এই অপরাধের দণ্ডবিধানের উপায় ছিল না। কিন্তু এদের দুটি হত্যারই সাক্ষী আমি নিজে, তাই আমি হলাম একাধারে এদের দণ্ডদাতা, বিচারক এবং জল্লাদ। লুসি নামের মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল আজ থেকে 20 বছর আগে, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে বিয়ে দেয়া হয়েছিল ড্রেভারের সঙ্গে। সেটা ছিল একটা পাশবিক বিবাহ, তাই বুক ভেঙে গিয়েছিল মেয়েটির। তার শোচনীয় মৃত্যুর পর এই অভিশপ্ত বিয়ের আংটি ছিনিয়ে নিয়ে এসেছিলাম আমি। কুকর্মের ওই চিহ্ন চোখের সামনে দেখতে দেখতে ড্রেভার মারা যাবে। কৃতকর্মের কথা তার মনে পড়বে, নিজে হাতে তাকে সেই সুযোগ এনে দেব, এই সংকল্প নিয়েই বেরিয়ে পড়েছিলাম আমি। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পিছু ধাওয়া করেছি। সে যে কি কষ্ট তা শুধু আমিই জানি। যখন হাতের টাকা শেষ হয়ে গেছে, কোনো একটা কাজ জুটিয়ে নিয়েছি। নিজের সামান্য খরচ খরচার পরে তিল তিল সঞ্চার করে সংগ্রহ করেছি পাথেয়। তারপর আবার ধাওয়া করেছি। সর্বশেষ লন্ডন শহরে এসে হাতের মুঠোয় পেয়ে গেলাম আমার শিকার। এর আগে অনেকবার হাত ফসকে বেরিয়ে গেছে। ঠিক করলাম এবারে আর চোখের আড়াল করব না। ঘোড়ায় চড়া, ঘোড়ার গাড়ি চালানো আমার কাছে ছিল হাঁটা চলার মতো সহজ ব্যাপার। লন্ডনে এসে এক মালিকের কাছে ধর্ণা দিয়ে গাড়ি পেয়ে গেলাম। রাস্তাঘাট চিনি না, গাড়ির মাথায় বসে খোলা ম্যাপ সামনে রেখে একে একে সব কটা সড়ক আর হোটেল চিনে ফেললাম। খুঁজতে খুঁজতে ওদের দুজনের ডেরার হদিসও পেয়ে গেলাম। নদীর ওপারে ক্যাম্বারওয়েলের একটা বোর্ডিং হাউসে উঠেছে দুজনে।
আমার মুখে এখন লম্বা দাড়ি, বেশ বাসো অন্যরকম, সহজে চিনতে পারবার কথা নয়। ছায়ার মতো লেগে রইলাম আমি পেছনে। ড্রেবার আর স্ট্যাঞ্জারসন নিজেদের বিপদের কথা ভুলে যায়নি, তাই কখনো একা বেরোতো না কেউ, বিশেষ করে সন্ধ্যার পরে। ঝাড়ার 2 সপ্তাহ লেগে থাকতে হলো একইভাবে। এদের পিছু নেবার সুবিধার জন্য গাড়ি চালাবার সময়ও পাল্টাতে হলো আমাকে। রাতভর গাড়ি চালিয়ে মালিকের ভাড়া মিটিয়ে খুব সামান্যই থাকতো। খুবই কষ্টে পড়লাম, কিন্তু সবই সয়ে যেতে লাগলাম 2 শত্রুকে কাছে পাওয়ার আনন্দে। এদিকে অসুখটাও মাথা চারা দিচ্ছে মাঝে মাঝেই। ভয় হতো কাজটা শেষ করার আগেই হয়তো বুকটা ফেটে শেষ হয়ে যাব নিজেই। সুযোগ একদিন ঠিক এসে গেল। সন্ধ্যাবেলা টহল দিচ্ছি টুরকুয়ে স্ট্রিটে। এর রাস্তাতেই ওরা থাকতো। দেখলাম একটা ভাড়াটে গাড়িতে মালপত্র তুলে নিয়ে ভেতরে উঠে বসেছে ড্রেবার আর স্ট্যাঞ্জারসন। আমি গাড়ি নিয়ে পেছন নিলাম ওদের। স্টেশনে তারা গাড়ি থেকে নামলো। গাড়ির আড্ডার একটা ছোকরাকে গাড়িটা দেখতে বলে প্ল্যাটফর্মে গিয়ে উঠলাম। পেছন পেছন গিয়ে শুনতে পেলাম লিভারপুলের টিকিট চাইছে। গাড়ির তখনও অনেক দেরি। গাড়ির দেরি শুনে খুশি হয়ে উঠল ড্রাইভার। ভিড়ের মধ্যে গা আড়াল করে আমি ওদের সব কথা শুনতে লাগলাম। ড্রাইভার বলল তার একটা জরুরি কাজ এই ফাঁকে সেরে আসতে যাবে, স্ট্যাঞ্জারসন তার জন্য অপেক্ষা করুক। স্ট্যাঞ্জারসন রাজি হতে চাইল না ড্রাইভারের কথায়। দুজনে কথা কাটাকাটিও হলো। শেষ পর্যন্ত স্ট্যাঞ্জারসন খুবই মনমরা হয়ে গেল। বলল লাস্ট ট্রেন মিস করলে যেন ড্রাইভার হ্যালিডেজ হোটেলে চলে যায়, সেখানেই সে থাকবে। এতদিনে আমার প্রতীক্ষিত সুযোগ এসে গেল, কিন্তু তাড়াহুড়া করলাম না। ঠিক করেই রেখেছিলাম মরবার আগে এদের পরিষ্কারভাবে স্মরণ করিয়ে দেব কি কাজের জন্য তাদের মরতে হচ্ছে। আমার উদ্দেশ্য সিদ্ধ করবার মতো একটা সুযোগ পেয়েও গেলাম এই সময়। কিছুদিন আগে এক ভদ্রলোক ব্রিক্সটন রোডে বাড়ি দেখতে বেরিয়েছিলেন আমার গাড়িতে করে। নেমে যাবার সময় একটা চাবি ফেলে গিয়েছিলেন। আমি চাবিটা পরদিন ভদ্রলোকের হাতে ফেরত দেবার আগে মোমের ছাঁচ তুলে রেখেছিলাম। পরে সেটা থেকে একটা নকল চাবি বানিয়ে নিয়েছিলাম। লন্ডন শহরের একটা খালি বাড়িতে ঢুকবার ব্যবস্থা হয়ে গিয়েছিল এভাবে। জনমানব শূন্য এই বাড়ি নির্বিঘ্নে আমার কাজ হাসিল করার উপযুক্ত জায়গা। অপেক্ষায় ছিলাম কি করে একজন একজন করে এই বাড়িতে এনে তোলা যায় সেই সুযোগের। এরপরে সুযোগটা হাতের মুঠোয় এসে গেল। স্টেশন থেকে বেরিয়ে পরপর কয়েকটা মদের আড্ডায় ঢুকলো ড্রাইভার। শেষ আড্ডাটার থেকে বেরুলো চুর চুর মাতাল হয়ে। সামনেই একটা ঘোড়ার গাড়ি পেয়ে চেপে বসলো। আমার গাড়িও চললো অনুসরণ করে। ওয়াটারলু ব্রিজ পেরিয়ে বেশ কয়েক মাইল পার হয়ে এসে দেখলাম 2 সাঙ্গাত যে বাড়ি থেকে বেরিয়েছিল তার সামনেই গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি নিয়ে তফাতে অপেক্ষা করে রইলাম। বুঝতে পারলাম না ড্রাইভার এ সময় আবার এভাবে ফিরে এলো কী কারণে। মিনিট 15 ঠায় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ শুনলাম বাড়ির ভেতরে চেঁচামেচির শব্দ, মারপিট বলেই মনে হয়। আচমকা দরজা খুলে ছিটকে বেরিয়ে এলো 2 লোক, একজন ড্রাইভার আর একজন অল্প বয়সী এক ছোকরা। দেখে চিনতে পারলাম না। ড্রাইভারের কলার চেপে ধরে সিঁড়ির মাথায় এসে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল ছোকরা। তারপর হাতের লাঠি মাথার উপর ঘোরাতে ঘোরাতে রাগে চিৎকার করে তাড়া করল। বেটা কাপুরুষ! তক্ষুনি প্রাণ নিয়ে উঠে দৌড়ালো মোড়ের দিকে। আমার গাড়ি সামনে পেয়ে লাফিয়ে উঠে বসলো। বলল হ্যালিডেজ প্রাইভেট হোটেলে চলো। আমার অবস্থা তখন অনুমান করুন। শিকার একেবারে হাতের মুঠোয়। প্রবল উত্তেজনায় বুকের ভেতরে যেন ইঞ্জিন চলতে লাগলো। ভয় পেয়ে সংযত করতে লাগলাম নিজেকে। ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলাম। মাঝপথে আবার একটা ঠেকে ঢুকে ড্রাইভার মদ গিলে নিল। তারপর একরকম বেহুশ অবস্থাতেই গাড়িতে এসে উঠল। অন্য কেউ এ সুযোগ পেলে ঠান্ডা মাথায় খুন করে ঠান্ডা হতো, কিন্তু আমি সে জাতের খুনি হতে পারি না। আমার উদ্দেশ্য ন্যায় বিচার। দণ্ড পাবার আগে আমার শত্রু নিজের পাপকর্মের চেহারাটা চোখের সামনে দেখতে পাবে, এই সুযোগ আমি তাকে দেব। 20 বছর ধরে পেছনে ধাওয়া করেছি, আর এই কথা ভেবেছি। আমেরিকায় ওদের পেছনে ধাওয়া করবার সময় ছোট ছোট অনেক চাকরি আমাকে করতে হয়েছে। ইয়র্ক কলেজে দারোয়ানগিরি আর ঝাড়ুদারের কাজও করেছিলাম। সে সময় একদিন শুনলাম বিষ নিয়ে প্রফেসর ছাত্রদের বক্তৃতা দিচ্ছেন। অ্যালকলয়েড নামে একটা জিনিস তিনি ছাত্রদের দেখালেন। দক্ষিণ আমেরিকার রেড ইন্ডিয়ানরা তীরে যে বিষ মাখিয়ে রাখে, সেই বিষ থেকে অ্যালকলয়েডটা উনি বের করে নিয়েছেন। মারাত্মক সেই বিষের বোতলটা দেখে রাখলাম। পরে সুযোগ মতো বোতল থেকে একটু ঢেলে নিয়েছিলাম।
ওষুধপত্র বানাবার কায়দা আমার জানাই ছিল। ওই বিষ দিয়ে বানালাম কতগুলো বড়ি। তারপর হুবহু একই রকম দেখতে আরও কয়েকটা বড়ি বানালাম, তার মধ্যে বিষ দিলাম না। একটা সাদা কৌটোয় 2 রকম বড়ি রাখলাম। আমার প্ল্যানটা ছিল 2 শয়তানকে কৌটো থেকে বড়ি খাওয়াবো, তারপর যা পড়ে থাকবে নিজে খেয়ে জ্বালা জুড়াবো। তখন থেকেই বড়ির কৌটো পকেটে পকেটে থাকতো। রাত 1টা নাগাদ দুর্যোগ শুরু হলো। তুমুল বৃষ্টি নামলো, সেই সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস। রাস্তা জনপ্রাণী শূন্য। মনের আনন্দে চুরুট ধরালাম। এই সময় দেখতে পেলাম অন্ধকারের মধ্য থেকে আমার প্রাণের লুসি আর তার বাবা আমার দিকে তাকিয়ে হাসছে। বিশ্বাস করুন, আমার চোখের ভ্রম নয়, পরিষ্কার দুজনকে দেখতে পেলাম। দুজনে ঘোড়ার দুপাশে ছুটছে আর হাসছে আমার দিকে তাকিয়ে। উৎসাহিত হয়ে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে ঢুকলাম ব্রিক্সটন রোডে। সেই খালি বাড়িটার সামনে গাড়ি থামিয়ে মাতালের মুখ ভাঙালাম। ভাবল হোটেলে এসেছে। আমার হাত ধরে নিচে নেমে পেছন পেছন বাগান ধরে হেঁটে আসতে লাগলো। টালমাতাল মানুষটাকে পাশাপাশি হেঁটে সামলে নিয়ে যেতে হলো আমাকে। সদর দরজার চাবি খুলে সামনের ঘরে ঢোকালাম। মোমবাতি এনেছিলাম সঙ্গে, দেশলায় বার করে মোম জ্বালালাম। তারপর মুখে আলো ফেলে ঘুরে দাঁড়ালাম ওর দিকে। বললাম, ড্রাইভার, দেখো তো চিনতে পারো কি না? মদের নেশায় চোখ ঢুলু ঢুলু। লাল চোখ তুলে কয়েকবার দেখলো আমার আপাদ মস্তক। বুঝতে পারলাম আমাকে চিনতে পেরেছে। দরদর করে ঘামতে শুরু করলো শয়তান। সারা শরীরে শুরু হলো কাঁপুনি। আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, নরকের কুকুর, সল্টলেক সিটি থেকে এতদূর আমাকে তাড়িয়ে এনেছিস। লুসিফেরিয়ারের মুখটা শেষবারের মতো মনে করে নে। আমি এতই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে মনে হচ্ছিল বুকের দেয়ালে হাতুড়ি পড়ছে। এ সময় নাকের ভেতর দিয়ে বাড়তি রক্ত বেরিয়ে না গেলে হয়তো বেহুশ হয়ে পড়তাম। রক্ত বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচলাম। শয়তানটা ভয়ে ভয়ে দুপা সরে গিয়ে বিড়বিড় করে বলল, খুন করবে? আমি হেসে বললাম, খুন করব কেন? পাগলা কুত্তাকে যেভাবে মরতে হয় সেভাবেই মরতে হবে তোকে। আমার সারা জীবনের স্বপ্ন সাথ জুড়ে যে ছিল, যার বাবাকে খুন করতে তোদের হাত কাঁপেনি, বাপকে খুন করে মেয়েকে নিয়ে পুড়েছিলিস তোর নরকের সংসারে, তাদের কথা একবার মনে করে নে। চিৎকার করে বলল, লুসির বাবাকে আমি মারিনি। বললাম, কিন্তু লুসির বুক ভেঙেছিলিস তুই, তাকে বাঁচতে দিসনি। সেই পাপের শাস্তি আজ তোকে পেতে হবে। বলতে বলতে কৌটোটা তার সামনে তুলে ধরে বললাম, ভগবানের বিচার আছে কিনা এবারে দেখ। দেরিতে হলেও ন্যায় বিচার তিনি করবেন। এই কৌটো থেকে একটা বড়ি খাবি তুই, একটা খাবো আমি। জীবন আর মৃত্যু দুটো মেশানো আছে কৌটোর বড়িতে। দেখা যাক কে মরে কে বাঁচে। এবারে বিকট শব্দে চেঁচাতে লাগলো ড্রাইভার। অনুনয় করে হাতে পায়ে ধরতে লাগলো। শেষ পর্যন্ত গলায় ছুরি ধরে তাকে বাধ্য করলাম বড়ি খেতে। বাকি বড়িটা খেলাম আমি। মিনিট খানেক নিঃশব্দে দুজনেই দুজনের মুখের দিকে চেয়ে রইলাম। তারপরেই দেখলাম চোখ গোল গোল হয়ে পাক খেতে শুরু করেছে ড্রাইভারের। বুঝলাম বিষের প্রতিক্রিয়া শুরু হয়েছে। হেসে উঠলাম বুক খালি করে। লুসির অভিশপ্ত বিয়ের আংটিটা ধরে নাড়তে লাগলাম তার চোখের সামনে। দেখতে দেখতে হাত পায়ে খিঁচ ধরল। ভাঙ্গা গলায় চিৎকার করে উঠে ছিটকে পড়ল মেঝের উপর। চিৎ করে বুকের উপর হাত দিয়ে দেখলাম হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে গেছে। নাক দিয়ে তখনও আমার অঝরে রক্ত ঝরছিল। পুলিশকে ভুল পথে চালাবার জন্য একটা বদ মতলব মাথায় এসে গেল। নিউ ইয়র্কের একটা খুনের ঘটনা মনে ছিল। খুন করবার পরে খুনি মৃতদেহের উপরে লিখে রেখেছিল র্যাচি। আমিও নিজের রক্তে আঙ্গুল ডুবিয়ে দেয়ালে লিখলাম র্যাচি। তারপর বাইরে বেরিয়ে এসে গাড়িতে উঠলাম। নিশুতি রাতের রাস্তা একেবারে ফাঁকা। ঝড়বাদল চলছে সমানে। কিছু দূর গাড়ি হাঁকিয়ে যাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখি আংটিটা নেই। লুসির স্মৃতি বলতে সেই আংটিটা ছাড়া আর কিছুই ছিল না। ড্রাইভারের লাশের উপর ঝুঁকে পড়বার সময় নিশ্চয়ই পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ির মুখ ঘুরিয়ে ফিরে এলাম। আংটিটা ফেলে যাওয়া যায় না। পাশের গলিতে গাড়ি দাঁড় করিয়ে বাড়িতে ঢুকতে যাচ্ছি, একজন পুলিশের চৌকিদারের মুখোমুখি পড়ে গেলাম। সন্দেহ করে বসে, এই ভয়ে সে যাত্রা মাতালের অভিনয় করে কোনো রকমে বেঁচে গেলাম। আমার পয়লা নম্বরের শত্রু ড্রাইভারকে এইভাবেই শেষ করলাম। বাকি রইল স্ট্যাঞ্জারসন। তাকেও একই কায়দায় মারতে না পারলে ফেরিয়ারের আত্মা তো শান্তি পাবে না। জানতাম হ্যালিডেজ প্রাইভেট হোটেলে উঠেছে। সারাদিন হোটেলের আশেপাশে ঘুরঘুর করলাম।
কিন্তু একবারও বাইরে বেরোলো না শয়তানটা। গত রাতে নির্দিষ্ট সময়ে ড্রাইভার ফিরে না আসায় নিশ্চয়ই সন্দেহ করেছিল বিপদ ঘনিয়ে এসেছে, কিন্তু আমাকে ফাঁকি দেবে এমন বুদ্ধি শয়তানটার মাথায় ছিল না। শোবার ঘরের জানালাটা ভালো করে দেখে নিলাম। পরের দিন ভোর হবার আগেই গিয়ে পাশের হোটেল থেকে মই জোগাড় করলাম। তারপর মই লাগিয়ে জানালা দিয়ে ঢুকলাম ঘরের ভেতরে। নিঃসাড়ে ঘুমোচ্ছে তখন স্ট্যাঞ্জারসন। টেনে তুললাম, বললাম ফেরিয়ারের খুনের জবাব দেওয়ার সময় হয়েছে। ড্রাইভারের মৃত্যু বিবরণ তাকে শোনালাম। পরে বডির কৌটো বাড়িয়ে দিয়ে বললাম, জীবন অথবা মৃত্যু যে কোনো একটা বেছে নাও, এই শেষ সুযোগ। কিন্তু আমার কথা মনোপুত হলো না শয়তানের। বিছানা থেকে লাফিয়ে উঠে আমার গলা টিপে ধরতে গেল। নিজেকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে ছুরি বসিয়ে দিতে হলো বুকে। আমি জানি বড়ি খেলেও সে বাঁচত না, ভগবানের বিচারে কখনো ভুল হয় না। ড্রাইভারের মতো ঠিক 20 বড়িটাই হাতে উঠত। আমার কাহিনী শেষ হয়ে এসেছে। বড্ড কষ্ট হচ্ছে, প্রাণটা বেরিয়ে যাবার জন্য ছটফট করছে। আমেরিকা ফিরে যাবার জন্য টাকা দরকার। নিশ্চিন্ত হয়ে গাড়ি হাঁকিয়ে দিন কতক কাটালাম। আজ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম আড্ডায়। এমন সময় রাস্তার একটা ছোকরা এসে জেফারসন হোপকে খোঁজ করল। 221 বি বেকার স্ট্রিটের এক ভদ্রলোক গাড়ি নিয়ে যাওয়ার কথা বলেছেন। সন্দেহ করবার মতো কোনো কারণ ছিল না। গাড়ি নিয়ে চলে গেলাম। উপরে আসতে এই ভদ্রলোক লোহার বেড়ি পরিয়ে দিলেন হাতে। আমি টেরও পেলাম না, এমনভাবে হাত করা আটকে গেল। স্যার, যা ঘটবার ঘটেছে, কিন্তু আমি আজ মুক্ত মনে পরম শান্তিতে চোখ বুঝতে পারবো। অভিভূত হয়ে শুনছিলাম জেফারসন হোপের মর্মস্পর্শী বিবরণ। গোয়েন্দা দুজনও নিশ্চুপ, কোনো কথা নেই মুখে। খুনের দীর্ঘ বিবরণ শুনেও ঘর নিস্তব্ধ, কেবল লেস্ট্রেডের পেন্সিলের ঘসঘস শব্দ ছাড়া। শর্ট হ্যান্ডে বিবরণ নথিভুক্ত করছে। শার্লক হোমস কথা বলল সবার আগে। বলল, একটা বিষয় জানা হলো না, আমার বিজ্ঞাপনের জবাবে আংটি নিতে এসেছিল কে? কৌতুকের হাসিতে উদ্ভাসিত মুখে জেফারসন বলল, আমার ব্যাপারে আর কাউকে জড়াতে চাই না স্যার। আমার বন্ধুটি নিজে থেকে আংটিটা আনতে গিয়েছিল। অবশ্য তখন একবারের জন্য মনে আসেনি যে আংটির হাত পেতে কেউ আমাকে ধরতে চাইছে। তবে আপনাকে জব্বর ফাঁকি দিয়েছিল। যা হোক, সব কাজে শেষ হয়ে গিয়েছিল রীতিমাফিক। এরপর কয়েদিকে হাজতে নিয়ে যাওয়ার পালা। লেস্ট্রেড বলল, সামনের বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের সামনে আসামিকে হাজির করব। আপনাদের দয়া করে আসতে হবে, সাক্ষী হতে হবে। কিন্তু নিয়তির অমোঘ বিধানে বৃহস্পতিবার কোর্টে গিয়ে সাক্ষী দিতে হলো না আমাদের। ঊর্ধ্বলোকের বিচারালয় থেকে তার আগেই ডাক এসে গেল জেফারসনের। ধরা যেদিন পড়ে সেদিন রাত্রেই জেফারসনের অ্যানিউরিজম ফেটে যায়।